ব্যবসায়ী পিতার ঘরে জন্ম, সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে, স্বাধীনতা যুদ্ধের বন্দি দশা, মাত্র ৩৬ বছর বয়সে বিধবা। তারপর রাজনীতিতে অভিষেক। খালেদা জিয়ার জীবন যেন বাংলার রাজনীতির এক চলমান উপাখ্যান। রাজনীতিতে বিন্দুমাত্র আগ্রহ না থাকলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নিয়তি তাকে টেনে আনে গৃহবধূ থেকে রাজনীতির পিচ্ছিল পথে। মামলা, হামলা, জেল, জুলুমে পরিপূর্ণ সেই রাজনীতির পথ তিনি পাড়ি দিয়েছেন শক্ত হাতে। সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মিথ্যা দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার আগে তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে আমাদের কিছুই করতে হবে না, ওরা নিজেরাই একদিন পচে দুর্গন্ধ ছড়াবে। ২৪-এর গণঅভ্যুত্থান যেন তারই প্রমাণ বলে মনে করছেন অনেকেই। ইতিহাসের বাঁক বদল করে দেওয়া সেই অভ্যুত্থানের ১৫ মাস পর গত বৃহস্পতিবার ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে সপরিবারে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনায় সারা দেশ মেতে ওঠে উৎসবে। নেতাকর্মীদের চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। কিন্তু ৬ দিন না পেরোতেই সেই চোখে মুখে ঝরছে এখন হারানোর বেদনা। মঙ্গলবার ভোর ৬টায় বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসের এক অপরিহার্য চরিত্র। রাজনীতির সততায় জীবন গড়া মাদার অফ ডেমোক্রেসি খ্যাত খালেদা জিয়ার ৪৩ বছরের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ রাজকাহনে। মুজাহিদুল ইসলাম সেলিম, রাজনৈতিক এক মহীরুহের পতন ঘটল। একটা সময় পর্যন্ত আসলে আমরা বলার চেষ্টা করছিলাম দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা আসলে বটবৃক্ষের মতন আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন তাদের আমরা অনুপস্থিতি অনুভব করছিলাম, এবং এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে বেগম খালেদা জিয়া ঠিক সেই জায়গাটিতে চলে গেছেন। তার বর্ণাঢ্য ৪৩ বছরের যে রাজনৈতিক জীবন, সেই জীবনে তিনি ছায়ার মতো থেকেছেন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মাথার উপরে। আজকে তিনি চলে গেলেন। তারই চলে যাওয়া আসলে বাংলাদেশের রাজনীতিতে যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, নিঃসন্দেহে রাজনীতিবিদ যারা তাকে কাছ থেকে দেখেছে তাদের জীবনেও সেটি এক ধরনের প্রভাব রেখে যাচ্ছে। সে বিষয়ে আপনার কথা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজ একটা শোকের দিন আমার জন্য, আমাদের পার্টির জন্য, বিশেষ করে বিএনপি দলের নেতা কর্মীদের জন্য, এবং আমি বলবো সারা দেশবাসীর জন্য। এটা আকস্মিক, খুব এটা কেউ বলবে না। অনেক দিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং খবর বের হচ্ছিল যে খুবই খারাপ অবস্থায়, যে কোনো সময় একটা খারাপ খবর আসতে পারে। কিন্তু অপ্রত্যাশিত না হলেও এটা খুবই বেদনাদায়ক। আমাদের খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন। এটার ভেতর দিয়ে একটা জীবনের সমাপ্তি হলো, শুধু এইটুকুই নয়, আমাদের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের যারা রচয়িতা তাদের ভেতরে অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান ঘটল। এবং এটা শুধু বেদনার বিষয় না, মানুষকে একটু চিন্তিতও করে তুলবে যে ওনার মৃত্যুর পর হয়তো অনেকে আশা করেছিল যে সামনে নির্বাচনের সময় উনি জীবিত থাকবেন এবং তাকে সামনে রেখে এই আদর্শরা তিনি যেই জন্য ফাইট করেছেন, লড়াই করেছেন, সেইটাকে আরও দৃঢ়মূল করা সম্ভব হবে। কারো মনে প্রশ্ন আসতে পারে যে ওনার মৃত্যুতে কি তার পথ শেষ হয়ে গেল? আমি মনে করি যে আমার আন্তরিক কামনা হবে বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসী যদি শ্রদ্ধা জানাতে চায়, দলীয় নেতাকর্মীরা যদি শ্রদ্ধা জানাতে চায়, তাহলে সবচেয়ে বড় তারা শ্রদ্ধা নিবেদন করতে পারবে এইভাবেই যে আমাদের দেশে গণতন্ত্রের দৃঢ়মূল ভিত্তি যদি রচনা করতে সক্ষম হয়, এবং সেটা যার যার মতো করে চেষ্টা করতে হবে। গণতন্ত্র মানে বহু মত, বহু দল, বহু মত, সেই মত থাকবে, মত পার্থক্য থাকবে। বেগম খালেদা জিয়া এবং তার রাজনীতির সঙ্গে আমারও পার্থক্য ছিল, আমাদের দলেরও পার্থক্য ছিল, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু ক্ষতি হয়ে যায় যখন মতবিরোধগুলোকে আমরা সুসভ্যভাবে মীমাংসা করার বদলে এইটাকে আমরা ব্যক্তিগত বা দলীয় বা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য এবং জনগণের অধিকারকে হরণ করে যেন তেন উপায়ে
এই স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করি। এবং যথার্থই তিনি আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত। এবং আমরা তো যারা তারও আগে থেকে আমরা রাজনীতি করি, আইব আমলে উনি যখন সেনাবাহিনীর বধূ হিসাবে থাকেন, এবং আমার ফুফাতো ভাই কর্নেল মাসুদ তার সিনিয়র অফিসার ছিলেন, জিয়াউর রহমানের সিনিয়র অফিসার তেজগাঁও। তো ওই ভাবির বাসায় যেতাম, ভাইয়ের বাসায় যেতাম, তখনও পাশেই জিয়াউর রহমানও থাকতেন। ওই সূত্রে একটু নাম টাম জানতাম। পরে মুক্তিযুদ্ধের পরে কর্নেল মাসুদ তো আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পাকিস্তানে। ভাবি একা ছিলেন, তার একটা বাচ্চা ছিল খুব। তাদের কাছে শুনতাম যে কীভাবে গৃহবন্দী অবস্থায় কীভাবে তিনি চলেছেন, কীভাবে অত্যাচারিত হয়েছেন। সুতরাং সেইখান থেকে তার ব্যক্তিগত সামনাসামনি পরিচয় হয়নি, পরবর্তীকালে এক একটা অকেশনে কিন্তু রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার সঙ্গে ইন্টারাকশনের আমার সুযোগ হয়েছে, সেগুলো আমার মনে পড়ে। আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এই যে আপনি গৃহবধূর কথা বলছিলেন, মাহমুদুর রহমান মান্না একেবারে আটপৌরে একজন গৃহবধূ, একজন সেনা কর্মকর্তার গৃহবধূ যেরকম হন, ঠিক সেরকম একজন গৃহবধূ থেকে দৃঢ়চেতা একজন নেত্রী হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া। এবং ঠিক যেই সময়টাতে আসলে বিএনপি অনেকটা এলোমেলো হয়ে পড়েছিল, সেই সময় এসে তিনি বিএনপির হাল ধরেছেন এবং নিজেকে আসলে তিনি সেই দৃঢ়চেতা নেত্রী জায়গাটিতে নিয়ে গিয়েছেন। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম কথা হলো, আটপৌরে গৃহবধূ শব্দটা আমার কাছে ঠিক মনে হলো না। উনি আটপৌরে গৃহবধূ ছিলেন না, যথেষ্ট স্মার্ট ছিলেন। তার হাজব্যান্ড মেজর ছিলেন, যিনি পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। দেশ দুনিয়া দেখার ওর সুযোগ পেয়েছেন এবং মানে আপার ক্লাস বলেন বা যে কোনো ক্লাস বলেন, মিডল ক্লাস, এগুলোকে দেখা পরখ করবার তার যথেষ্ট সুযোগ ছিল। মানে সেই সময়টাতে যখন তাকে আপনি গৃহবধূ বলবেন, তার চালচলন ইত্যাদি যদি দেখেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি, এমনিতেই সেই সময়কার আর্মির অফিসার একজন একভাবে একটা দেমাগি টাইপের হতেন, খুব ভালো পশ লাইফ একটা লিড করতেন, অ্যাটিটিউডগুলো ওই রকম হয়ে যেত তাদের। কিন্তু বেগম জিয়াকে আমি যখন থেকে দেখেছি, কোনো সময় আমার থেকে দেমাগি মনে হয়নি। মানে এরকম হয় না যে ধরেন খুব গরিব ঘরে জন্মানো একটা মানুষ দারিদ্র্য সহ্য করতে পারে না, আবার খুবই অর্থবিত্তশালী একজন মানুষ উনি সাধারণ মানুষের সাথে সাধারণ জীবনযাপন করতেও পারেন। মানে তার অ্যাপ্রোচটাই এরকম ছিল যে উনি সাধারণভাবে চলতেন। তার হাজব্যান্ডের বড় বড় পার্টি আর্মির অন্যান্য জায়গাতে তার যাওয়ার সুযোগ ছিল, যেতেও হতো, যেতেন, কিন্তু তারপরে তাকে কখনো খুব ফোকাস দেখেননি কোনো জায়গাতে। এমনকি যখন জিয়া রহমান প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখনও খুব যে উনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন দেশে বিদেশে, অনেক সেরকম না। যেটুকু যেতেন সেটুকুর মধ্যে তাকে ফোকাস দেখেন নাই। লাইক ধরেন যে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের স্ত্রী বা অনেকের আছেন যাদের স্ত্রীরাও তাদের স্বামীর সঙ্গী হওয়ার মধ্যে দিয়ে নিজেদেরকে জাহির করতেন। সেই অর্থে যদি তাকে আপনি আটপৌরে না বলে একটা খুব সাদাসিধা টাইপের বলেন, শব্দটা খুব ভালো প্রযোজ্য হবে আমি মনে করি। যখন জিয়া রহমান মারা গেলেন, তখন তো খুব বড় ক্রাইসিস বিএনপির, কে হবে। শেষ পর্যন্ত সাত্তার সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, দেশের প্রেসিডেন্টও হলেন তিনি, আবার রাষ্ট্রপতি হলেন। বয়স তখন ৮০ ছুঁই। অনেকে বলেছেন উনি কি পারবেন, বয়স ইত্যাদি মিলে। এবং তখনই কিন্তু বেগম জিয়ার নাম এসেছিল যে উনি যেন আসেন, কিন্তু উনি আসেননি। মানে এটার প্রতি তার আকর্ষণ ছিল না। আকর্ষণ ছিল না মানে বিকর্ষণ ছিল তা বড় বড়, কিন্তু অপছন্দ করতেন সেরকম না, কিন্তু এর মধ্যে কখনো জড়াননি। কিন্তু যখন হঠাৎ করে যদি আমি বলি যে খুব আকস্মিকভাবে তিনি রাজনীতিতে এসেছেন, সেটা হয়তো অনেকটাই যাবে তার রাজনীতিতে যুক্ত হওয়ার জায়গা। আমি মনে করি তাও যাবে না। তিনি কি কখনো ভেবেছিলেন তিনি রাজনীতিবিদ হয়ে উঠবেন? চলে গেলেন, তার আগে তার নাম বাজারে প্রচুর এসছে। যখন জিয়া রহমান মারা গেছেন তখনও তার নাম এসেছে, ওদের আসেননি। কিন্তু সাত্তার সাহেবের ব্যাপারটা হয়েছে যে তখন অ্যাকচুয়ালি দলের মধ্যেও একটা মানে গ্রুপিং, অন্তর্দ্বন্দ্ব, পছন্দ অপছন্দ লেগে গেছিলো, এটা বাইরে প্রকাশিত হচ্ছিল। সবাই ধরে নিয়েছিল যে ওনাকে ছাড়া এটা আর পিটবে না। এই যে ধরেন একজন মানুষ রাজনীতির মধ্যে নাই, কোনো দলাদলির মধ্যে নাই, চর্চার মধ্যে নেই, তবু তাকে কেন্দ্র করে আশা যে গড়ে ওঠে, তার মানে তার মধ্যে কিছু তো দেখে লোকে, যার কারণে থেকে পছন্দ করে। এইটা আমার মনে হচ্ছে কি, দেখেন সিম্পলিসিটি কোনো সময় ভার্চু হয়, বিউটি হয়। সেটা কীরকম, মানে খুব বড় মাপের মানুষ কিন্তু খুব সিম্পল লাইফ লিড করেন, মানুষ খুব পছন্দ করে। বেগম জিয়া যেভাবেই চলতেন, তার সবচাইতে বেশি
অসাধারণ সুন্দর ছিলেন তিনি দেখতে, কিন্তু তার চেয়ে ব্যক্তিত্ব বেশি মনে হতো তার চেহারার এবং মধ্যে। তিনি 40 বছরের বয়সেরও কম বয়সে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই দুঃখিত রাজনীতিতে এসেছেন এবং এই দায়িত্ব তিনি নিয়েছেন। বিএনপির তখন একটা বেশ বড় দল ছিল, সেই দলের দায়িত্ব তিনি নিয়েছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এই জায়গাটাতে আপনার কাছে আসি। আপনি একেবারে শুরু থেকে যুগের পর যুগ ওনাকে দেখেছেন। আজকে নিঃসন্দেহে বিএনপি সহ সারা বাংলাদেশ বিএনপি সকল নেতাকর্মীদের জন্য খুবই একটা মর্মাহত দিন। কিন্তু এত দীর্ঘদিন আসলে আপনারা একসাথে পথ চলেছেন, নানান উত্থান পতন দেখেছেন, দেশের উত্থান পতন দেখেছেন, রাজনৈতিক উত্থান পতন দেখেছেন। বেগম জিয়া আসলে আপনাদের কাছে ঠিক কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে। আজ বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি সারা জাতিকে কাঁদিয়ে আজ চিরবিদায় নিয়েছেন। আমরা বিএনপি তো বটেই, আমি মনে করি সারা পৃথিবীর মানুষ আজকে বেগম জিয়াকে স্মরণ করে, আগেও স্মরণ করেছে। বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আমার দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, আমি 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছাকাছি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল এবং আমি এই দল গঠনের পূর্ব মুহূর্তে থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। বহুবার সেনা ভবনের বাসায় আমি গিয়েছি, কিন্তু এরকম মহিষী নারী যিনি কখনো সামনে আসতেন না, তিনি সবসময় একটি অবস্থান নিয়ে থাকতেন, নিজের অবস্থান নিয়ে। প্রেসিডেন্ট জিয়া তাকে যে কথাটি মান্যভাই বলেছেন, এটা আসলেই সত্যি কথা, যে তাকে খুব একটা কোথাও যে নিয়ে যেতেন সেটা আমি দেখি নাই। সবচেয়ে বড় জিনিস হলো যে উনি যে টাকাটা বাজারের জন্য দরকার হতো সেই পর্যন্ত দিলেই উনি খুশি থাকতেন এবং চলে আসতেন। প্রেসিডেন্ট জিয়া বেরিয়ে যেতেন, সারাদিন তিনি মাঠে মাঠে কাজ করতেন। তিনি ভীষণ মিতব্যয়ী ছিলেন, আমরা পড়ছিলাম। তিনি ফুল ভালোবাসতেন, ঘর সাজাতে ভালোবাসতেন। হ্যাঁ, কোনো রকম কোনো উচ্চবাচ্য তিনি করতেন না যে এত কম টাকা কেন দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতির স্ত্রী তিনি এত কম টাকায় কেন চলবেন, তিনি বাইরে যাবেন, ঘুরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম কোনো অবস্থা আমি সেই সময় থেকেই আমি দেখি নাই। তো প্রেসিডেন্ট জিয়াকে আপনার যখন হত্যা করা হলো, তারপরে আমাদের দল একটা কঠিন দুরবস্থার মধ্যে পড়ে গেল। সাত্তার সাহেবের মতো একজন লোককে এই দলের দায়িত্ব নিতে হলো। দলের মধ্যে তখন ঠিকই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছিল। তখন আমাদের মধ্য থেকে সিনিয়র নেতৃবৃন্দরা ম্যাডামের কাছে বহুবার গিয়েছেন, উনি বেশ কয়েকবার ফিরিয়ে দিয়েছেন, বলছেন যে আমার পক্ষে এত বড় দলের দায়িত্ব নিয়ে পালন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত উনি রাজি হলেন এবং আসলেন। আসার পরে প্রাথমিকভাবে তিনি আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন, সাত্তার সাহেব প্রেসিডেন্ট ছিলেন। এরপরে পরবর্তীতে তিনি এই দলের প্রধান হলেন। এরপরে এই 82 সনে থেকেই যখন আন্দোলন শুরু হয়ে গেল, হুসাইন মোহাম্মদ এরশাদ মার্শাল্লাহ দিলেন। মার্শাল্লাহ দেওয়ার পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এসেই যোগাযোগ শুরু করলেন এবং
এক পর্যায়ে আওয়ামী লীগের সাথেও তিনি একটা সখ্যতা সৃষ্টি করলেন। ৮৬ সনে যখন নির্বাচন দিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তখন মানে সেই সময়কার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মোটামুটিভাবে এটাকে কি বলে আপনার শপথ হয়েছিল যে এই হুসাইন মোহাম্মদ এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না। এবং তিনি তার সেই কথাটি রেখেছেন। যাবেন না তিনি তো রেখেছেন, কিন্তু অন্য রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে চলে গেলেন এবং তাকে নেয়ার জন্য অনেক চেষ্টা করলেন, অনেক প্রলোভন দিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে, এই জন্যই তিনি আপোষহীন, তিনি কোনো অবস্থাতেই রাজি হলেন না। পরবর্তী নির্বাচন ৮৮ সনের যে নির্বাচন, সেই নির্বাচনেও তিনি রাজি হলেন না। তিনি আন্দোলন চালিয়ে গেলেন এবং আন্দোলনের এক পর্যায়ে ৯০ সনে ৬ই ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেন আর কি। এই যে আপোষহীন নেত্রী হয়ে ওঠা, সেখান থেকে আজকে পর্যন্ত ২০২৫ পর্যন্ত তাকে সেই উপাধিতে আসলে ভূষিত করা হয়। সবসময় আমরা সবাই তাকে আসলে সেভাবে আপোষহীন নেত্রী বলেই চিনি। তিনি আসলে রাষ্ট্রের জায়গাটিতে, ব্যক্তির জায়গাটিতে এবং আসলে নিজের যে রাজনৈতিক দল, সেখানে কখনোই আপোষ করেননি। এমনকি তিনি নিজে আসলে দেশের বাইরে গিয়ে কখনো চিকিৎসাও করতে চাননি। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তিনি দেশে থাকতে দেখুন, চেয়েছেন। এই জিনিসগুলোই হচ্ছে তার আন্দোলনটা তো দীর্ঘ ৯ বছরের আন্দোলন, তো তার আপোষহীন। কিন্তু এই যে রাষ্ট্র, দেশ, দল সব ওনার জীবনের সাথে জড়িয়ে গেল, এই জায়গাটির আলোচনাতেই আমরা আসবো। একটি বিরতির সময় হচ্ছে। দর্শক, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের এই বিশেষ পর্ব থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে আসলে আমরা তাকে আপোষহীন নেত্রী বলছি, তিনি নিজের জন্য, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দলের স্বার্থে কখনোই কারোর সাথে কখনোই আপোষ করেননি। নানানভাবে তাকে আক্রোশের শিকার হতে হয়েছে। বিশেষ করে আমি যদি শেখ হাসিনার আমলের কথা বলি, সে সময় তাকে যেভাবে আক্রোশের শিকার হতে হয়েছে, তাকে বাড়ি ছাড়তে হয়েছে, বন্দি দশায় তিনি তার সন্তানকে হারিয়েছেন, তার আরেক সন্তানকে দেশ ছাড়া হতে হয়েছে। সব কিছু মিলে সেই সময় যে বৈরিতাটা ছিল, সেটি যে জায়গাটিতে গড়িয়েছে, সেটাকে একসময় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে বলা হয়েছিল দ্য ব্যাটেলিং বেগমস। অর্থাৎ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার যেই বৈরিতাটা, যে সম্পর্কটা শুরু হয়েছিল, সেটি ২০০৮ সালের পরে একটা ভিন্ন মাত্রা পেয়েছে। বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হলো, বালুর ট্রাকের যে বেষ্টনী, সেটি আমরা দেখলাম। এবং সেদিন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা তার সেই অশ্রু সজল চোখ দেখতে পেয়েছি। সেটি হয়তো এখনও আসলে পুরো বাংলাদেশ মনে রেখেছে। এই ঘটনাগুলো তাকে আসলে ইতিহাসে কেমন করে মনে রাখবে? ধন্যবাদ। আমি মনে করি যে এই যে দুই বেগমের লড়াই বলে যেটা বিদেশি পত্রিকায় প্রচার করা হয়, এইটা আসলে দুই বেগমের লড়াই না। এইটা হলো আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা এবং রাজনীতির যে ধারাটা বর্তমানে চলছে, তারই খুবই স্বাভাবিক বহিঃপ্রকাশ। আমি একটু এক্সপ্লেন করি। যেমন জেনারেল জিয়া যখন মৃত্যুবরণ করলেন, আমাদের পার্টির ভিতরে একটা আলোচনা হচ্ছিল, বিএনপি শেষ, এটা জিয়াকে কেন্দ্র করে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল, উনি নাই, এখন আর এই দল আর থাকবে না। কিন্তু আমরা জেনারেল সাহেবের কাছ থেকে শুনলাম কিভাবে তিনি সমস্ত যে অন্তর্দ্বন্দ্বগুলোকে মীমাংসা করার জন্য তাকে নিয়ে আসা হলো এবং তিনি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে দলটাকে ঐক্যবদ্ধ রেখে আরও জীবন্ত করে তুলতে পেরেছিলেন। কিন্তু খেয়াল করবেন, তার কয়েকদিন আগে, কিছুদিন আগে আওয়ামী লীগ যখন নাকি ইয়ের আমলে পিপিআর করা হলো এবং রাজনৈতিক দলের অ্যাক্টিভিটি চালু করা হলো, তখন আওয়ামী লীগ চালু হওয়ার পরপরই বিরাট দ্বন্দ্ব। বেগম তাজউদ্দিন একদিকে, মালেক উকিল একদিকে, রাজ্জাক আরেকদিকে, এই সেই একেবারে কোন্দল ভেঙে যাওয়ার মতো অবস্থা। তখন একবারে দিল্লিতে যে রাজ্জাক ভাই এবং সামাদ আজাদ আরও কারা কারা সবাই গিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসলো এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর সন্তান এবং সেই হিসাবে এই রক্ত দিয়ে সবাইকে এক করতে পারবে এবং তার কোনো আগে থেকে প্রেডিকশন ছিল না বা আগে থেকে কোনো জল্পনা কল্পনা বা আয়োজন ছিল না, কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট তাকে কিন্তু এটা করা হলো। সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু ক্যারিড ওভার হয়ে যায় বিএনপির ক্ষেত্রে। এবং তখন জিনিসটা যেটা দাঁড়ালো, তখন হলো উনি বেশি গুণান্বিত না উনি বেশি গুণান্বিত।
এ ব্যাটল বিটুইন টু গ্রুপস, যে সুপ্রিমোটা কে, কে বড় সুপ্রিমো, এবং সেই এইটা একটা জেনারেল ফেনোমেনা সেই হিসেবে। লড়াইটা আমাদের দীর্ঘদিন দেখতে হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে আসলে আমরা দেখেছি সেই জায়গাটিতে সেই রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হতে হয়েছে বারংবার বেগম খালেদা জিয়াকে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি বিরতিতে আমাকে বলছিলেন যে আজকের দিনটাতে কথা বলাই আপনার জন্য ভীষণ কঠিন, আপনার আসলে দীর্ঘ পথ চলা ওনার সাথে, তারপরেও আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসকে মনে রাখবার জন্য আমাদের আলোচনাটি চালিয়ে যেতে হচ্ছে। যে মামলাটিতে আসলে বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছিল 2018 সালের 8 জানুয়ারি, 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং সেদিনই তাকে কারাগারেও পাঠানো হলো। সেই মুহূর্তগুলো, সেই সময়টা আসলে বিএনপির জন্য নিঃসন্দেহে একটা অন্যরকম সময় ছিল। দেখুন, এই মামলার কথা বললে অনেক আরও ব্যথা লাগে। সেলিম ভাই তো বললেন যে দুই নেত্রীর একটা তুলনা করলেন। বেগম খালেদা জিয়া আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন এবং শ্রদ্ধাশীল ছিলেন বলে তিনি জানতেন যে এই মামলাগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তারপরে আমরা আইনজীবীরা বলেন, তারপরে নেতৃবৃন্দ বলেন, বলেছে যে এই মামলায় আপনার এত হাজিরা দেওয়ার কী প্রয়োজনীয়তা আছে। উনি বলতেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আমি কোনো অবস্থাতে সম্পৃক্ত না। এই মামলাটা যখন শুরু হয় তখন প্রথম এটা ফাইনাল রিপোর্ট হয়ে যায়, এফআরটি বলে আর কি। কিন্তু আবু কাহার নামে এক ভদ্রলোক, ইনফ্যাক্ট তাকে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 সনে, তখন তার দুর্নীতির কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। তাকে খুঁজে এনে শেখ হাসিনা আপনার এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আরও অনেককে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন। আমি খুব সংক্ষেপে বলছি, তিনি 341 পৃষ্ঠার একটি 342 নিজে তৈরি করেছেন এবং সেখানে সে সব কিছু বর্ণনা করে গিয়েছেন যে কিভাবে ওনাকে জড়ানো হয়েছে, কী হয়েছে না হয়েছে। যাই হোক, তারপরে আমি শেষ কথা বলছি, আমরা যতই আর্গুমেন্ট করি না কেন, কোনো আর্গুমেন্টই ওখানে অ্যাকসেপ্টেবল ছিল না। তার কারণ ওই আদালতের উপরে শেখ হাসিনার একটা হাত দেয়া ছিল, যেই জন্য আমাদের কথাগুলো তাদের কানে যায় নাই। এমনকি শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়ার যেদিন জাজমেন্ট হবে সেদিন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছিলেন, আইনজীবীরাও বলেছিলেন, আমি নিজেও বলেছিলাম যে ম্যাডাম, আপনাকে যদি কনভিকশন তো দেবেই, শেখ হাসিনা চিন্তা করে রেখেছে, যেভাবে মামলা পরিচালনা তারা করেছে তাতে করে কনভিকশন না দেওয়ার কোনো স্কোপ দেখি না। তো কাজেই যদি আপনাকে কনভিকশনই দেয় তাহলে পরে বাসার থেকে এসে তারা নিয়ে যাবে, কনভিকশন দিলে আপনাকে গ্রেপ্তার করুক, আপনি কেন হেঁটে হেঁটে যাবেন। তিনি কিন্তু আমাদের কারো কথা রাখেন নাই। তিনি এতই কনফিডেন্ট ছিলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তিনি নিজে চলে গেলেন। এবং শেষে আমরা এটাও দেখেছি তিনি কিন্তু শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ ছিলেন এবং না, সেই সময়টাতেও অসুস্থ কিন্তু তিনি ছিলেন তো গিয়েছেন। পরে। আমি বলি, আমি জেলখানায় তো গিয়েছিলাম, আপনার ওনাকে যখন ওই একটা অন্ধকার কূপের মধ্যে রাখা হয়েছিল তখন গিয়েছিলাম। তখন আমি যেহেতু একজন আইনজীবী ছিলাম, ওনার বলতে গেলে প্রধান আইনজীবী হিসাবে ওখানে যেতাম, যাওয়ার সুযোগও ছিল ওখানে। তো দেখতাম ম্যাডাম হাত নাড়াতে পারে না, তার এই সাইডটা নাড়াতে পারছে না। ওনাকে একটা ভুল মানে ওখানেই একটা ইসের মধ্যে করে নিয়ে আসে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, ম্যাডাম আপনি তো হাত নাড়াতে পারতেছেন, হাত উঠাতে পারছেন না। তো বলে, জয়নুল আবেদিন, আমি বুঝতে পারতেছি না যে ওরা কি করছে, ওরা
এক্সট্রা ইঞ্জেকশন দিচ্ছে, ওইটা না দিলেও অপরাধ, মানে যেহেতু নার্স তারা বলে যে না এটা এই দিলে এই আলোচনাগুলো কিন্তু এই সমালোচনাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা শুনেছি। মাহমুদুর রহমান মান্না এই যে কথাগুলো বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি তো এটা বাস্তব কথাটা জি, বলেছি এই যে কারাগারে আপনাকে। আসলে তার উপরে যে নির্যাতন করা হয়েছে, যে নির্মম নির্যাতন করা হয়েছে, তার অসুস্থতা আমি নিয়ে আসলে শেষ যেভাবে কথাটা রাজনীতি বলে করা দিই, হয়েছে, জি এবং এইটার প্রমাণটা পাওয়া যায় তখনই যখন উনি সর্বশেষ যখন পিজি হসপিটালে খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন ওনার কাছে গিয়েছিলাম আমরা, বহুত কান্নাকাটি করেছি, আইনমন্ত্রীর কাছেও গিয়েছি। যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে এইটা কোনো একজন রাজনৈতিক নেত্রী যদি তিনি হন তিনি ব্যবহার করতে পারেন না। বলছি ওর তো বয়স হয়ে গেছে, ওনার আর বাঁচার দরকার কি? তার অর্থ আমি মনে করি যে তাকে একটা স্লো পয়জনিং তখন থেকেই করছিলেন, এবং তার ধারণা ছিল যে এইভাবেই উনি এখানেই শেষ তার হয়ে মানে যাবেন। এটিও আসলে তিনি কোথাও না কোথাও গিয়ে বুঝতে পারছিলেন মাহমুদুর রহমান মান্না এই যে কারাগারে যে নির্যাতন, তার এই অসুস্থতা, সেই অসুস্থতা নিয়েও রাজনীতি, নানানভাবে চাপ, রাজনৈতিক চাপ, তার সন্তানদেরকে নিয়েও আসলে তাকে নানানভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এরপরেও তিনি আপোষহীন থেকেছেন, কিন্তু কেন? না, অপোজিশন শব্দটার উপর যেরকম করে জোর দিচ্ছেন, যেভাবে বোঝাচ্ছেন, আসলে এটার কনোটেশনটা ক্লিয়ার হওয়া দরকার। ধরেন, মানুষ কি জীবনে আপোষ করে? না, করতে হয়। রাজনীতিতে আপোষ করতে হয় না, করতে হয়। ওয়ার্ল্ড ওয়ারের পরে রাশিয়া জার্মানির সাথে আপোষ করেছে, অনেকে সমালোচনা করেছিল, কিন্তু পরে স্ট্যালিন দেখিয়েছেন যে না, এই আপোষটাই জরুরি ছিল আমাদের সার্ভাইভালের জন্য। বিষয়টা এরকম নয়। বিষয়টা আমি মনে করি, হ্যাঁ, শব্দটা হয়তো আপোষের আমি প্রয়োগ করছি, কিন্তু যেই সময় এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব দৃঢ় হওয়ার কথা ছিল, অবিচল হওয়ার কথা ছিল এবং ঋজু থাকবার কথা ছিল, সেই সময় একটা নির্বাচনের টোপ গিরে ফেলেছেন প্রতিপক্ষ। বলা যেতে পারে যে পুরো গণ আন্দোলন যেটা জমে উঠেছিল সেটাকে নস্যাৎ করে দিচ্ছিলেন। উনি তখন একাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এইটা যে যেই দৃঢ়তাটা উনি দেখিয়েছেন, খেয়াল করবেন, তাকে 10টা মানুষ গিয়ে বোঝায়নি, 10টা পার্টি বোঝায়নি, পার্টির অভ্যন্তরে একটা থিওরিটিক্যাল স্ট্রাগলের পরে বলেনি না এইটা আপনার করতে। উনি নিজে মনে করেছেন যে না, ইলেকশন আমি করবো না, এই যে দাঁড়ালেন, এটা একটা বিষয়। ঠিক একইভাবে মনে করেন, আমি বলছিলাম না, উনি যেই রকম জীবনযাপন করে অভ্যস্ত ছিলেন, সেই জীবন থেকে বেরিয়ে উনি যে কষ্টকর জীবনটা নিলেন এবং হাসি মুখে নিলেন, এগুলো তার আর একটা চারিত্রিক ঋজুতার কথা বলে, দৃঢ়তার কথা বলে, এবং সেখানে তিনি কোনো আপোষ করেননি। জানা ভাই বলতে নিয়েছিলেন আপনি হয়তো সময় দিতে পারছেন না বা টকশোতে অত সময় থাকে না। উনি যখন জেলে ছিলেন তখন তাকে বের করে নিয়ে অনেক কথাবার্তা চালু হয়েছিল, পত্রপত্রিকায় লেখাও ছিল, লোকজন বলছিল এই প্রস্তাব দেওয়া হয়েছে, ওই প্রস্তাব দেওয়া হয়েছে, উনি বোধহয় মেনে নিলেন। এই যে গভর্নমেন্ট তাকে বেকায়দায় ফেলেছে, কোনো কিছু তাকে নড়াতে পারেনি। ধরেন, আমি তো বিএনপি কখনো করিনি, করবো ওরা, আমি একটা দল করি, তারপরে অন্য দলে যারা যারা আছেন তাদেরকে অবজার্ভ করি, আমি করা উচিত প্রত্যেকেরই। উনি কোনো ট্রেডিশনাল পলিটিশিয়ান নন। আমরা তো ধরেন স্কুল জীবনে, কলেজ জীবন থেকে এগুলো করছি। সেলিম ভাই কলেজে থাকতে বহিষ্কার করে দিয়েছে তাকে, কত ভালো ছাত্র ছিলেন উনি, করতে করতে এখন পর্যন্ত এটাই করে যাচ্ছেন উনি। কিন্তু তারা একটা ডিফারেন্ট লাইফ থেকে এসেই জয়েন করলেন, এবং তারপরে যে লড়াইটা করলেন দ্যাট ইজ ইউনিক, সেটা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলো, এবং মানে এরশাদ স্বৈরাচারের পতনের ব্যাপারে মুখ্য ভূমিকাটা তারই ছিল সেই সময়। তো আমি বলছি যে উনি এই একই জিনিস সমস্ত রকম কষ্ট সহ্য করে জেলে থাকা সত্ত্বেও করে গেছেন, এবং একেবারে জীবনের শেষ প্রান্তে এসেও তিনি আসলে বিদেশে যেতে চাননি। তিনি নিজের দেশের মাটিতেই থাকতে চেয়েছেন। তাকে বারবার তার সন্তান বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু আসলে নিজের দেশে থাকাটাকেই স্বাচ্ছন্দ্য বোধে সেটিকেই মেনে নিয়েছেন, এবং তিনি সেটাই হয়তো চেয়েছিলেন দেশের মানুষের কাছাকাছি থাকতে। পানি ফেলতে হয়েছে, আপনি এক কাপড়ে বাড়ি থেকে বের করে। এই জায়গাগুলোতে আমরা আসবো, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই। জি25 ইস্পাত নিবেদিত বিশেষী রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার সন্তানদেরকে তার থেকে দূরে নিয়ে যাওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা বিজড়িত তার জীবন। এবং তিনি যেমন আসলে আলোচনায় থেকেছেন সবসময় পুরো রাজনৈতিক অঙ্গনে, সেই সাথে কিন্তু কিছু সমালোচনাও তাকে ভোগ করতে হয়েছে। বাংলাদেশের প্রথম নারী
প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং নারী হিসেবে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করাটার মতন আসলে সেই জায়গাটি নিয়েও অনেক আলোচনা সমালোচনা ছিল। আজকে যেহেতু তিনি সবকিছুর ঊর্ধ্বে, তাকে নিয়ে আপনার বর্ণনা শুনতে চাই। আমার মনে হয় যে পরিপূর্ণ একটা মূল্যায়ন করতে হলে আরেকটু সময় নিয়ে আরেকটু পরে করা দরকার। উনি প্রয়াত হয়েছেন, আমাদের মন কাতর, দুঃখ ভারাক্রান্ত। তার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শনটাই আজকে প্রধান দায়িত্ব। এবং আমাকে যদি বলেন, এই যে আলোচনাটা হচ্ছে, উনি আপোষহীন নেত্রী ছিলেন, আপোষ করাটা অন্যায় না, রিজিড হওয়াটা অন্যায়। কিন্তু আপোষ কোন পয়েন্টে আমি আপোষ করব? আমার মূল লক্ষ্যটাকে সামনে রেখে করব, নাকি মূল লক্ষ্যটাকে অ্যাবান্ডন করে দিয়ে করব? এইখানে হলো বিষয়টা বিবেচনা। এবং যেই সময়টা, যেই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তাকে বলা হয়, তার আগেই আমরা 3 জোট মিলে কিন্তু একটা আন্দোলনে ছিলাম, 2 জোট পাশাপাশি। এবং আমাদের একটা কথা হয়েছিল যে আমরা এরশাদের অধীনে যতক্ষণ মার্শাল ল আছে আমরা ইলেকশন করব না। হঠাৎ করে আমি ওই জোটের ভিতরে ছিলাম, 15 দল, সেখান থেকে অ্যানাউন্স করা হলো যে না, আমরা কৌশলগত কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করব। প্রথম দিন বেগম খালেদা জিয়া কোনো কমেন্ট করে নাই। দ্বিতীয় দিন তিনি বললেন যে না, আমি এটাতে অংশগ্রহণ করব না। এবং পুরা ফোর্স লেগে গেল বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। এবং সেই কারণেই ওই সময়টা তিনি এরকম একটা ক্রিটিক্যাল ডিসিশন নিলেন। এটার ফলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিভেদ সৃষ্টি হলো ঠিকই, এবং শেখ হাসিনার নেতৃত্বে এমন কতগুলো পদক্ষেপ নেওয়া হলো যেগুলো আজকের আলোচ্য বিষয় না, কিন্তু অলিখিত অজানা অনেকগুলো তথ্য আমার নিজেরও জানা আছে। সেকেন্ডলি আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া সচেতন হোক অসচেতনভাবে হোক, তিনি কিন্তু খালি নাকের সামনের সুবিধাটা দেখতেন না, তিনি একটু দূরবর্তী দেখতে পারতেন। এবং সেই কারণেই তিনি কিন্তু তার ইতিহাসে আপোষ না করে যদি আমরা আগাতে পারি, তাহলে ইতিহাসই আমাকে অ্যাবজর্ব করবে। সেই জায়গা থেকেই পৌঁছাতে পেরেছেন। মাহমুদুর রহমান মান্না, বেগম খালেদা জিয়া একটা সময় বলেছেন তিনি খুব কম বয়সে স্বামী হারিয়েছেন, তিনি তার একজন সন্তানকে হারিয়েছেন, আরেকজন সন্তানকে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিদেশে চলে গিয়েছেন, এবং তিনি সেই সময়টাতে বলেছিলেন আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন। সেখানে আপনারা 3 জন আসলে রাজনীতি করছেন, আপনারাও নেতা, দেশবাসীকেই স্বজন ভাবাটা, অর্থাৎ নিজের দেশের মানুষকেই নিজের লোক ভাবাটাও তো আসলে একটা বিরাট বিষয়। সেই জায়গাটি নিয়ে একটু আপনার মূল্যায়ন জানতে চাই। এগুলো বক্তৃতা করলে তো হবে না, এরকম বক্তৃতা সবাই করে, কিন্তু ওনার বিষয়টা হচ্ছে যে উনি প্রায় এ সমস্ত কাজ করে দেখিয়েছেন। মানে এই যে এখন যে কথাটা আপনি বললেন না, এটা তো একটা রিয়েলিটি। খেয়াল করে দেখেন, 1/11-এর পরে 2 জনকে বিদেশ পাঠিয়ে দেবে, সেই যে -2 ব্যাপার, উনি কত দৃঢ় ছিলেন, অনেকে পাঠানো যায়নি। শেখ হাসিনা তো চলে গেছিলেন। ঠিক এই রকম তার সন্তানদের ব্যাপারেও যখন হয়েছে, মানে ওটা কত পেইনফুল। এবং তারেক রহমান সাহেবের উপরে আমি শুনেছি যেরকম নির্যাতন করা হয়েছিল, তারপরে উনি কিন্তু একদম ভেঙে পড়ে সারেন্ডার করেননি, আগের জায়গাতেই ছিলেন। তার মানে উনি যখন বলেন যে সন্তানরা নাই আমার কাছে, কিন্তু আমি সেই অর্থে নিঃসঙ্গ, কিন্তু আপনারাই আমার সঙ্গে আমার সাথে আছেন, তখন এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। পলিটিশিয়ানদের কখনোই আমি জনগণকে বলবো না 100% বিশ্বাস করেন, যা বলছে তাই। আমি বলবো অলওয়েজ কিপ অন গার্ড। তারা যারা বলেন সেটা পারলে বিশ্বাস করেন, তার সাথে থাকেন, তাকে সহযোগিতা করেন, বাট বিগ এ ক্রিটিক না হলে পলিটিক্স আগাতে পারবে না। সেই অর্থে যদি বলেন, তাহলে বেগম জিয়া কিন্তু মানে তার প্রথম পার্লামেন্টে যাওয়ার পরে বলেছিলেন আমি প্রথম এসেছি, আমি কিন্তু বুঝি না, আমি কথা বলতে ভুল হতে পারে, আমাকে সংশোধন করে দেবেন, আমারও শেখার অনেক কিছু আছে। আমার মনে হচ্ছে খুব আন্তরিকভাবে কথাটা বলেছেন। আর একটা কথা বলবো, আমি শেষ করব। অনেকে এই জিনিসটা, বিশেষ করে আমি জানি বিএনপি কেন জানি এই বিষয়টা বলি না, উনি একটা ইলেকশন করলেন একদম সিঙ্গল পার্টি, ওই যে এটা কত মানে শুধু বিএনপি, হ্যাঁ, ওই ইলেকশন করবার সময় তখন প্রতিপক্ষ আওয়ামী লীগ বলেছে এই যে একা ইলেকশন করে সব ক্ষমতা নিয়ে গেল, কিন্তু ঠিক কিছুদিনের মধ্যেই তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আপনার অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে, হ্যাঁ, তারপরে আবার সবাইকে নিয়ে, মানে এটা কত একটা বড় জিনিস ছিল, কিন্তু পাবলিসিটির অর্থে কোনো বড় কথা করেনি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, দীর্ঘ এই পথ চলায় আপনি বেগম জিয়াকে আসলে রাজনৈতিকভাবে যেভাবে দেখেছেন, রাজনীতির বাইরে গিয়ে বেগম খালেদা জিয়া যেমন ছিলেন সেভাবে আপনার দেখার সুযোগ হয়েছে। কোনো স্মৃতিচারণ শুনে আমি আসলে শেষ করতে চাই আজকে। না, আমি রাজনীতির বাইরে যখন
রাষ্ট্রপতির সাথে যখন ময়নুল রোডের বাসায় গিয়েছি, তখন ওনাকে যে গৃহবধূ দেখেছি, একজন রাষ্ট্রপতির স্ত্রী যেমন অহমিকা থাকে না, সেরকম অহমিকা আমি কোনোদিন দেখি নাই। আমি আপনার অন এয়ারের বাইরে বলছিলাম যে প্রেসিডেন্ট জিয়া সকালে বেরোতেন, রাত 12টা-1টা পর্যন্ত বাইরে কাজ করতেন। তো সকালে আমি দেখেছি যে প্রেসিডেন্ট জিয়ার জন্য নাস্তা রেডি করে ফেলেছেন। তো এই যে একজন নারী রাষ্ট্রপতির স্ত্রী, তার তো অনেক পাইক পেদা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে নাস্তা আপনি নিজে না পারার খাওয়াতেন। আক্ষেপের কথা বলছিলেন একটা সময়, আসলে যখন জেল জুলুম তাকে নির্যাতন করা হচ্ছিল, সেই আক্ষেপের কথা কি এখনো? তো আক্ষেপের কথাটা হচ্ছে যে তাকে যে সমস্ত মামলায় দেখেন তার কোনো সম্পৃক্ততা ছিলই না। এই যে এই মামলায় তো তার 10 বছর কারাদণ্ড দিলেন, 10 বছর আটকে রাখার চেষ্টা করলেন। আমরা অনেক কান্নাকাটি করলাম, বের করতে পারলাম না। আমরা আক্ষেপটা হলো এখানে যে একজন নেত্রী আরেকজন নেত্রী সম্বন্ধে যখন বলেন যে ওনার তো বয়স হয়ে গেছে, উনি আর কতদিন এই রাজনৈতিক বাঁচতে প্রতিহিংসার চান, জায়গাগুলো থেকে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে চাই। এই ধরনের বক্তব্য ধন্যবাদ। যখন আরেকজন নেত্রীর কাছ থেকে আসে, তখন স্বাভাবিকভাবেই সন্দেহ হয় যে তাকে জি, মেরে ফেলার জন্য আজকের যত প্রকার কর্মকাণ্ড এগুলো বিশেষ ওই নেত্রী সময়টাতে চালিয়েছেন, আমাদেরকে সরকার সময় দেওয়ার জন্য চালিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপেট ইস্পাত নিবেদিত রাজকাহনের এই বিশেষ আয়োজন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিবিসির সঙ্গেই থাকুন।